আসো। আমরা লাস্ট দিন সংকরণ শুরু করেছিলাম, হ্যাঁ? আমরা আজকে শুরুতে সংকরণের বেসিক কিছুটা এখানে একটু আলোচনা করে আমরা সংকরণের প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস করতে গিয়ে মোটামুটি তোমাদের সংকরণ অনেকটা ক্লিয়ার হবে। মোটামুটি 50%ও যদি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বাকি 50% আমরা সিকিউতে গিয়ে ক্লিয়ার করবো, হ্যাঁ? সিকিউতে আমাদের সলভ যখন করব তখন তোমরা একদম ভালো মতো করে এগুলো আয়তে চলে আসবে, একদম দেখা মাত্রই সলভ করতে পারবে সব কিছু, অত মানে ঝামেলা নেই। খুবই সহজ সংকরণ, আসলে অত কঠিন বিষয় না, একবারে সহজ বিষয়। আচ্ছা, তো আমরা দেখেছি সংকরণ বিষয়টা কি বা হাইব্রিডাইজেশন বিষয়টা কি। দেখো, আমাদের সংকরণ বা হাইব্রিডাইজেশন, তোমরা কি জানো হাইব্রিড কাকে বলে? হাইব্রিড, অনেকে বলে না হাইব্রিড গরু, তারপর হচ্ছে তোমার হাইব্রিড ফসল, হাইব্রিড ধান, হাইব্রিড বেগুন, হ্যাঁ, হাইব্রিড ফল। হোয়াট ইজ দ্য মিন বাই হাইব্রিড? হাইব্রিড মানে হলো এমন একটা জাত, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে ধান, ধানের এমন একটা জাত, এটা হচ্ছে ধানের এমন একটা জাত যে জাতটা তৈরি করা হয়েছে তোমার বিভিন্ন ধানের জাতের সংমিশ্রণে, বিভিন্ন ধানের জাতের সংমিশ্রণে এমন একটা ধান তৈরি করা হয়েছে যেটা আমাদের জন্য ভালো, বা আমরা এটা থেকে উপকার পাই, নির্দিষ্ট উপকার পাই, এটাকে আমরা হাইব্রিড ধান বলি, ঠিক আছে? হাইব্রিড খাবার কি? মনে করো যে আমাদের আহ, বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি একত্রে করে তুমি একটা নির্দিষ্ট খাবার তৈরি করো, মনে করো তুমি ভাত, ডিম, ডাল সব কিছু মিলে খিচুড়ি তৈরি করলা, খিচুড়ি। এই খিচুড়িকে তুমি স্বাভাবিক ভাষায় হাইব্রিড বলতে পারবা। কেন? কারণ একাধিক পুষ্টিগুণ সম্পন্ন একটা খাদ্য তৈরি হয়েছে। আচ্ছা, এখানেও সেম। দেখো, আমাদের বিভিন্ন অরবিটাল আমরা পড়েছি না? এস, পি, ডি, এফ। পি এর মধ্যে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলোর মধ্যে যখন ইলেকট্রন থাকে এই অরবিটালগুলার এক একটার শক্তি এক এক রকম হয়। এগুলোর মধ্যে যখন ইলেকট্রন থাকে তখন এগুলার শক্তি এক একটার মধ্যে এক এক রকম হয়। এই ভিন্ন শক্তি নিয়ে তারা বন্ধন গঠনে যাইতে পারে না। বন্ধন গঠনে যাওয়ার জন্য তাদেরকে সমশক্তি সম্পন্ন হতে হবে। এবং এই কাজটা করার জন্য আমরা কি করি, যে অরবিটালগুলো আমাদের আছে সব অরবিটালকে আমরা ম্যাশ আপ করব, একসাথে করব, একসাথে করে সমশক্তির বিভিন্ন অরবিটালে তৈরি করব, অনেকটা আলু ভর্তা বানানোর মতো। বিভিন্ন সাইজের বিভিন্ন আলু আছে, একটা লম্বা আলু, একটা গোল আলু, একটা চ্যাপ্টা আলু। সব আলুকে তুমি এখানে ম্যাশ আপ করে ম্যাশ তৈরি করলা, দেন এটাকে একটা নির্দিষ্ট সাইজের আলু তৈরি করলা চারটা। তাহলে আমরা সেমভাবে বিভিন্ন শক্তির অরবিটাল তোমার কাছে আছে, সব শক্তির অরবিটালকে তুমি ম্যাশ করবা, ম্যাশ করে নির্দিষ্ট সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল তৈরি করবা, যে অরবিটালগুলো হচ্ছে সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। এবং এই প্রসেসটাই হলো সংকরণ বা হাইব্রিডাইজেশন, ঠিক আছে? তো আমরা এখানে যে ব্যাখ্যাগুলো দেখি এটা মোটামুটি এমনই। তো এই যে এখানে বলা হয়েছে, যদি সংজ্ঞাটা পড়ো, বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যত স্তরে বিভিন্ন শক্তির যোজ্যতা স্তরে এখানে আমরা বলবো কারণ আমাদের অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলা। যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে, ওই যে পরস্পরের সাথে মিশ্রিত হয়, ম্যাশ আপ হয়, পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সময় সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। তাহলে বিভিন্ন শক্তির অরবিটালগুলো আছে, এগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যাবে, মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বলবো। সংকরণ তৈরি করার যে প্রসেস এবং এই প্রক্রিয়ায় যে অরবিটালগুলো তৈরি হবে এগুলোকে আমরা সংকর অরবিটাল বলবো, ঠিক আছে? তো এই সংকর অরবিটালটা বিভিন্ন প্রকারের হতে পারে, একটা হচ্ছে sp3, একটা হচ্ছে sp2, একটা হচ্ছে sp। তোমরা জাস্ট উপরের তিনটা আপাতত ভালো মতো করে জানো, sp3, sp2 এবং sp। দেখো, sp3 মানে হলো একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল পরস্পর বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল পরস্পর বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এখন এর মানে হলো আমাদের এখানে একটা s এবং তিনটা p তোমার এই হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করবে এবং সেটাকে আমরা sp3 বলবো, ঠিক আছে? sp2 মানে একটা s অরবিটাল, একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল
সংকরণে অংশগ্রহণ করবে, এই জন্য এটাকে আমরা sp2 বলবো। sp মানে একটা s অরবিটাল একটা p অরবিটালে আমরা সংকরণ ঘটাবো, এই জন্য আমরা তাকে sp বলবো। বুঝে গেছে? এখন এই sp অরবিটাল sp3 অরবিটাল সংকরণ যদি তুমি ঘটাও, এই sp3 এর আকৃতিটা হবে কেমন জানো? চতুস্থলকীয়। মানে এখানে মনে করে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এবং আমাদের এই আকৃতি হবে চতুস্থলকীয়, অনেকটা এমন। এটা হচ্ছে একটা চতুস্থলকীয় গঠন, মানে এটা হচ্ছে এখানে এমন দেখাচ্ছে, এটা হচ্ছে মূলত একটা চতুস্থলকীয় গঠন। বুঝতে পারছো? এগুলো এক একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, যেগুলা সংকরায়নের ফলে তৈরি হয়েছে। তাহলে sp3 অরবিটালের আকারটা কেমন হবে? চতুস্থলকীয় গঠন। এবং এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা কোণ আছে না? এই কোণটা হলো 109.5 ডিগ্রি। এই কোণটার পরিমাণ কত? 109.5 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে এই কোণটার পরিমাণ কত? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। তাহলে sp3 সংকরণ মানে হলো এক্ষেত্রে আমাদের একটা s অরবিটাল তিনটা p অরবিটাল বন্ধন গঠন অংশগ্রহণ করবে। চতুস্থলকীয় গঠন আমরা এখানে দেখব, এবং বন্ধন কোণ 109.5 ডিগ্রি মনে রাখতে হবে। sp3 সংকরণের মধ্যে উদাহরণ হলো মিথেন অণুর গঠনটা। ঠিক আছে? এটা আমরা তো দেখি, মিথেন অণুর গঠনটা আমরা sp3 সংকরণের মাধ্যমে দেখব। এরপর আসে যে sp2 সংকরণ। sp2 সংকরণ মানে হলো এখানে সমতলীয় ত্রিভুজাকার গঠন তৈরি হবে। তাহলে sp2 সংকরণে আমরা অরবিটাল পাবো কয়টা? টোটাল একটা, এখানে দুইটা p অরবিটাল, টোটাল তিনটা। আর সমতলীয় ত্রিভুজাকার গঠনের ক্ষেত্রে এরা এরকম করে ফর্ম করবে। একটা ত্রিভুজের তিন কোণা না, এই তিন কোণার দিকে তিনটা অরবিটাল এরকম প্রসারিত থাকবে, তিনটা অরবিটাল প্রসারিত থাকবে। এখন তুমি ত্রিভুজের বাহুগুলোকে মুছে দাও, তাহলে আমাদের অরবিটালগুলো এরকম করে থাকবে আর কি। বুঝছো? এরকম করে থাকবে অরবিটালগুলো। এবং এদের মধ্যবর্তী কোণটা কত? 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণটা কত? 120 ডিগ্রি। তাহলে sp2 সংকরণের ফলে যে আমরা অরবিটালগুলো পাবো, এগুলা সমতলীয় ত্রিভুজাকার গঠন করে, এবং বন্ধন কোণ হলো 120 ডিগ্রি। এবং এই sp2 সংকরণটা আমরা কোথায় দেখব? ইথিন অণুর গঠনে। মনে রাখবা, যেখানে যেখানে আমরা দ্বিবন্ধন পাবো সেখানে sp2 সংকরণ ঘটবে। দ্বিবন্ধন মানে তো বুঝছো, এটা ইথিন অণুর গঠন, হ্যাঁ, অ্যালকিন যেটাকে আমরা বলি। তাহলে যেখানে যেখানে দ্বিবন্ধন পাবো সেখানেই মূলত sp2 সংকরণ ঘটবে। আর sp মানে হলো এক্ষেত্রে আমাদের দুইটা, একটা s একটা p, তাহলে দুইটা না, এই দুইটা কি থাকবে? একটা সরল রেখা আছে না, এই সরল রেখা দুই প্রান্ত বরাবর এগুলো বিস্তৃত থাকবে, দুই প্রান্ত বরাবর, মানে অনেকটা এমন থাকবে তারা, এই যে এরকম করে থাকবে অরবিটালগুলো। এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, একটা s হলে একটা p হবে, তাই না? তাহলে এরকম করে থাকবে তারা। মানে এটা আমি এস দেখাইছি, এস দিলে ভুল হবে, এস তো তোমার গোলাক আকৃতির হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে সরলরৈখিক গঠন, এরকম করে সরলরৈখিক গঠন তৈরি করবে। এবং তাদের মধ্যবর্তী কোণ কত? এই যে মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। এটা তো নর্মাল বিষয়, বুঝতেই পারতেছি, 180 ডিগ্রি মধ্যবর্তী কোণটা। এবং এই sp সংকরণটা আমরা কোথায় দেখব? sp সংকরণটা দেখব আমরা ইথাইনে। কোথায় দেখব? ইথাইনে দেখব, ইথাইনে, যেখানে আমরা তিন বন্ধন পাবো। তাহলে মনে রাখবা, তিন বন্ধন যেখানেই পাবো সেটাই হচ্ছে sp সংকরণ। তিন বন্ধন যেখানেই পাবো সেটাই কি মূলত sp সংকরণ। দ্বিবন্ধন যেখানেই পাবো সেটাকে আমরা কি বলবো? sp2 সংকরণ। আর আমরা sp3 এর মধ্যে তো অনেকগুলো দেখবো মূলত। এর বাকিগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এগুলো তারপরে একবার পড়া দরকার। ঠিক আছে? বিশেষ করে আকৃতিগুলো তোমাদের আসে, এগুলো আমরা ইনডেপথ পড়বো না, বাট sp3 sp2 sp আমরা বিস্তারিত পড়তে হবে। এখন আসো, আমরা যদি sp3 সংকর অরবিটাল নিয়ে জানি, তাহলে sp3 এর মানে কি বুঝছো? একটা s অরবিটাল তিনটা p অরবিটাল এই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। বুঝে গেছে? একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল এই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। আসো, এই যেখানে বলছে যোজ্যতাস্তর একটা s অরবিটাল তিনটা p অরবিটাল বন্ধন গঠন অংশগ্রহণ করবে, তাকে আমরা sp3 সংকরণ বলবো। আমরা তো আগে থেকে জানি এগুলো চতুস্থলকীয় ফর্ম গঠন করবে। এটাই হচ্ছে মূলত চতুস্থলকীয় গঠন। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত চতুস্থলকীয় গঠন। চিত্রগুলো এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে, নাহলে একটু কঠিন লাগবেই, স্বাভাবিক। তাহলে আঁকতে হবে, হ্যাঁ, আঁকতে হবে। তুমি না আঁকে তো কঠিন বলতে পারবে না। আঁকো, যদি 100 বার আঁকার পরেও কঠিন লাগে, দেন এটা বলতে পারবা কঠিন। ঠিক আছে? তাহলে সুষম চতুস্থলকীয় শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে, কোন কেন্দ্রে কোণ হলো 109.2 মিনিট। তাহলে এখানে 100 মানে 28 মিনিটকে তুমি 5 ডিগ্রিও বলতে পারো। 109 দশমিক, এটা হচ্ছে 28 মিনিট আকারে দেওয়া আছে, তুমি এটাকে 109.5 ডিগ্রিও বলতে পারো। তাহলে এইভাবে করে আমরা কেন্দ্রে কোণটা পাইলাম। এখন আমরা যদি মিথেন অণুর গঠনটা দেখি, sp3 আর হলো কি মিথেন অণুর গঠন। আমি তোমাদেরকে বলেছি সবসময় তিনটা লাইন একদম ফিক্সড সব ক্ষেত্রেই করবা। একটা হচ্ছে কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা। কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কত? কার্বন 6 না, 1s2 2s2 2p কত হবে? 2। এতটুকু আশা করি পারবা সবাই, হ্যাঁ? ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই জানি।
এখন এই 2p2 এর মধ্যে আমাদের ইলেকট্রনগুলো আসলে এভাবে থাকবে না, এইভাবে এখানে 2p2 এর আকারে 2px1 একটা যাবে, 2py1 একটা যাবে, আর 2pz এ তো শূন্য থাকবে। ঠিক আছে, এভাবে করে p এর মধ্যে যে সাব অরবিটালগুলো আছে এগুলোতে ইলেকট্রন দিয়ে যাবে। আমরা ইলেকট্রনগুলো কেমনে দিই? আমরা জানি ইলেকট্রনগুলো 2px এ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টা, বাট আমরা আগে সবগুলোতে একটা একটা করে দিয়ে যাব, দেন বাকিগুলো আস্তে আস্তে ফিল আপ করে যাব। তাহলে দেখো 2px1 একটা দিলে, 2py1 একটা দিলে, 2pz এ শূন্য ইলেকট্রন আছে। এখন আমরা কি করব? আমরা সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন বানাইতে হবে। এর জন্য আমরা কার্বনকে কি করব? এই উত্তেজিত করব, স্টার চিহ্ন দ্বারা আমরা উত্তেজিত করব। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস। উত্তেজিত করবা, উত্তেজিত করে এখানে 2s2 আছে না, এই 2s2টাকে ভেঙে 2s1 করে দিবা। এটা হচ্ছে 1s2 আছে, এই 2s2টাকে আমরা ভেঙে 2s1 করে দিলাম। আর এখানে 2px1 আগের মতো আছে, 2py1 আগের মতো আছে, বাট 2pz ছিল 0, যেহেতু এখানে 2s1 করে দিছো, বাকি একটা ইলেকট্রন তোমার এখানে 2pz1 এ চলে আসবে। তাহলে এখন সর্বশেষ শক্তিস্তরের বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 4টা। খেয়াল করো, এখানে একটা s অরবিটাল আছে, 3টা p অরবিটাল আছে। p অরবিটাল হলো 2px, 2py, 2pz। তার মানে একটা s, 3টা p, তার মানে হলো sp3 সংকরায়ন তাদের মধ্যে আমরা এখন গঠাবো। ঠিক আছে, আমরা সবগুলাই নিব, বাট তোমার ইচ্ছা, তুমি যেটা গঠাইতে চাও। তুমি চাচ্ছ যে এখানে sp2 গটাবা, তাহলে একটা s নাও, 2টা p নাও। তুমি চাচ্ছ যে শুধু sp গটাবা, একটা s নাও, একটা p নাও, ইচ্ছা মতো নিবা। p তো 3টা আছে, তাই না? আমরা এখানে তিনটাই গঠাবো, একটা s নিব, 3টা p নিব, sp3 সংকরায়ন গঠাবো। তাহলে এই লাইনটা বুঝছো? তাহলে প্রথম লাইন কি লিখবা? যে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। দ্বিতীয় লাইনে উত্তেজিত করবা। তৃতীয় লাইনে লিখবা যে সংকর অরবিটাল সমূহ। কি লিখবা? সংকর অরবিটাল সমূহ। সংকর অরবিটাল সমূহ কি বললাম? 1s2 এর জায়গায় 1s2 তুমি সুন্দর মতো দিয়ে দিলা। আর 2s1 2 এইগুলোর জন্য তুমি আগে এরকম সিরিয়ালে লিখে যাবে 2s1, 2s2, 2s3, 2s4। এরপরে প্রত্যেকের উপরে ইলেকট্রনগুলো দেখে দেখে দাও। এখানে 1 1, এখানে 1 1, এখানে 1 1, এখানে 1 1, দেন হয়ে গেল। তাহলে আমরা এগুলা হচ্ছে মূলত সংকর অরবিটাল, বুঝতে পারছো? এটা বাদে এখন যদি আসো বাবা, বুঝতে পারবা অল্প। তাহলে দেখো, প্রথম লাইনে এগুলো হচ্ছে কি সংকর অরবিটাল। ঠিক আছে, 2s1, 2s2, 2s3, 2s4। তাহলে প্রথম লাইনে তুমি স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটা করবা, দ্বিতীয় লাইনে উত্তেজিত করবা, আর তৃতীয় লাইনে সংকর অরবিটালগুলো লিখবা। তোমার সংকরায়ন এখানেই শেষ। শেষ, তুমি অর্ধেক মার্ক পেয়ে যাবে এতটুকু লেখার পরে। ঠিক আছে, এর পরের মার্ক হলো টিচারকে তো বোঝাই দিতে হবে, তোমাকে শেষ করতে হবে। শেষ করার জন্য চিত্রগুলো আঁকবা। ঠিক আছে, তাহলে আমি কি কি আঁকতেছি দেখো। আমি একটা 2px1, একটা s অরবিটাল, একটা 2px1, 2py1, 2pz1 এর মধ্যে সংকরায়নটা গঠাবো। ঠিক আছে, একটা s অরবিটাল, একটা s অরবিটাল এবং একটা 3টা p অরবিটালের মধ্যে সংকরায়নটা গঠাবো। তাহলে দেখো আমি চিত্রগুলো কেমন আঁকবো। আমি একটা পেজ নেই। নোট। আচ্ছা, আমি যদি আমার এখানে আমি একটা আঁকি, তাহলে আমরা কি করতেছি দেখো। আমরা ফার্স্টে কি করলাম? কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করলাম, 1s2, 2s2, 2p2। আশা করি বুঝছো। এখন আমরা 2p2 এভাবে লিখবো না, আমরা কি লিখবো? এটাকে একটু সাজায় লিখবো, 2px1 লিখবো, 2py1 লিখবো, আর 2pz 0 আছে। ওকে, এখন আমরা এটাকে উত্তেজিত করব। আমরা উত্তেজিত করার ফলে এই 1s2, 2s2টা 2s1 হয়ে যাবে, 2px1 থাকবে, 2py1ও থাকবে, 2pz1 হয়ে যাবে। তাহলে এখানে একটা s অরবিটাল, 3টা p অরবিটাল, এগুলোর মধ্যে আমরা sp3 সংকরায়ন গঠাবো। sp3 সংকরায়ন গঠাবো। সংকরায়নের ফলে সংকর অরবিটালগুলো হবে 2s1, 2s2, 2s3, 2s4,
4 প্রত্যেকের উপর একটা একটা ইলেকট্রন দিয়ে দিলাম, শেষ। এগুলো হচ্ছে কি শঙ্কর অরবিটাল হয়ে গেল। এখন আমরা চিত্র আঁকবো। চিত্র আঁকার সময় দেখো আমরা কি বলতেছি, একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল। এস অরবিটাল কেমনে আঁকে? এস অরবিটাল এই যে আগে ত্রিমাত্রিক অক্ষগুলো দিয়ে দিবা, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে দিবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ইচ্ছা মতো দিবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলো কোনো ফিক্সড কোনো কিছু নাই। তাহলে এস অরবিটাল আমরা কেমনে আঁকি? গোলক আকৃতি না? তাহলে একটা গোল্লা দিয়ে দিবা, এটা তো কঠিন কিছু না, গোল্লাটা দিতে পারবা সবাই, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ওকে, ইচ্ছা মতো, এগুলো কোনো ফিক্সড কিছু না। প্লাস দাও মাঝখানে একটা, কারণ আমরা একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল। এরপর টু পি এক্স। টু পি এক্স কেমনে আঁকতে হয়? টু পি এক্সকে কেমনে আঁকবা? একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। টু পি এক্স আমরা এইভাবে আঁকি যে না, এইরকম করে আঁকি যে না, একদম দাগের উপরে টু পি এক্স আঁকলাম। তাহলে আমি এটা কি আঁকলাম? নিচে একটা হচ্ছে এস অরবিটাল, এটা কি আঁকলাম? টু পি এক্স অরবিটাল। আবার প্লাস দাও, আমরা আরেকটা অরবিটাল আঁকতে হবে, কারণ আমরা টোটাল তিনটা পি নিব তো, তাই না? এখন আমরা কি আঁকবো? এখন আমরা ওয়াই আঁকবো। ওয়াইটা আমি এখন এখানে দিলাম, আমার ইচ্ছা মতো দিলাম, এখানে আমি এখানে দিলাম, এখানে এক্স দিলাম, এখানে জেড দিলাম ইচ্ছা মতো। এটা হচ্ছে আমাদের ওয়াই অরবিটাল। তাহলে মানে এটা মনে রাখবে যে ওয়াই অরবিটাল টু পি ওয়াই মানে হলো তোমার এই যে ওয়াই এর দাগের উপরে, ওয়াই অক্ষের উপরে তোমার এটা দাগটা ফেলাতে হবে, বৃত্তটা দিতে, মানে তোমার ডাম্বেল রাখতে হবে। এর পাশে আমরা টু পি জ্যাটও আঁকতে হবে, কারণ তিনটা অরবিটাল না। এই যে দেখো আমরা টু পি এক্স টু আঁকছি, টু পি এক্স ওয়ান আঁকছি, টু পি ওয়ান, টু পি জ্যাড আঁকতেছি এখন। তাহলে এটা যদি জ্যাড হয়, আমি এই দাগের উপরে এটা দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে টু পি জ্যাড। তাহলে আমি দেখো একটা এস অরবিটালের সাথে একটা টু পি এক্স, একটা টু পি ওয়াই, একটা টু পি জ্যাড, এই টোটাল চারটা ইলেকট্রনকে যোগ করার পরে মাঝখানে যোগ দিয়ে এই পাশে তার জায়গা নেই, তা এই পাশে আর জায়গা নেই, তা আমি নিচে লিখতেছি, এই দাগ দিয়ে একটা অ্যারো চিহ্ন দিবা, যেমনটা বিক্রিয়ার ক্ষেত্রে লিখো। এখন আমরা শঙ্কর অরবিটালটা আঁকবো। এই সবগুলো যুক্ত হয়ে তোমার এরকম একটা ফর্ম তৈরি করবে, যেটা হচ্ছে চতুস্থলকীয়। এটা যদি sp3 সংকরণ হয়, sp3 সংকরণের ক্ষেত্রে কীরকম গঠন করবে? চতুস্থলকীয়। চতুস্থলকীয় গঠনটা কেমন? চতুস্থলকীয় গঠনটা এরকম, দেখো, এরকম একটা ডাম্বেল দিবা, এরকম একটা ডাম্বেল দিবা, উপরে একটা দিবা, নিচে একটা দিবা, এটাই হচ্ছে চতুস্থলকীয় গঠন। তাহলে এখানে সুন্দর মতো লিখো, এটা হচ্ছে sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত, এবং এটা হচ্ছে মূলত তোমার এটা এবার তোমাকে এখানে আর কিছু দিতে হবে না, এটা মূলত কার্বনের তোমার ইয়ে আর কি, হ্যাঁ, কার্বনের অরবিটালগুলো সংকরিত হয়েছে। বুঝতে পারছো কি? এতটুকু বুঝছো কি না সবাই আমাকে একটু কনফার্ম করো তো, নাহলে আমি আবার বুঝাবো। মাহি, বুঝতে পারছো? ফারজানা? এখানে আছে হচ্ছে এক্স ওয়াই, জেডটা কই যাবে? কই? জেড অরবিটালেরটা। এখানে আমি সবগুলো আঁকছি, যে একটা তুমি যদি এক্সেরটা ধরো, এসেরটা ধরো, একটা যদি পি ধরো, একটা যদি জেড ধরো, আর একটা তুমি এক্স, একটা যদি এক্স ধরো, একটা যদি ওয়াই ধরো, একটা যদি জেড ধরো, একটা যদি তুমি এস ধরো, সবগুলো তো হয়ে গেল। সংকরণের পরে এটার এস, এটার পি, এটা ওয়াই, এটা এরকম কোনো আর পরিচয় নেই। এস পি, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, এগুলো সব সংকরণের আগের পরিচয়। সংকরিত হওয়ার পরে এটার নাম হয়ে গেছে টু সাই ওয়ান, এটার নাম হয়ে গেছে টু সাই টু, এটার নাম হয়ে গেছে টু সাই থ্রি, এটার নাম হয়ে গেছে টু সাই ফোর। আমরা লিখেছি ইতিমধ্যে। সংকরিত হওয়ার পরে যে শঙ্কর অরবিটালগুলো টু সাই ওয়ান, টু সাই টু, টু সাই থ্রি, টু সাই ফোর, এই সাই অরবিটালগুলো আমরা এরকম করে দেই, ঠিক আছে? এখন আর পরিচয় দেওয়ার দরকার নাই। অরবিটালটা কেমন হবে, আমরা কি গোলক লিখবো নাকি ডাম্বেলাখা লিখবো, এগুলোর কোনো বিষয় না, ঠিক আছে? আমরা জাস্ট কি বলছে, sp3 সংকরণ। আমরা একটা s অরবিটাল নিলাম আর তিনটা p অরবিটাল নিলাম, একটা 2px, একটা 2py, একটা 2pz। আমাদের বিক্রিয়া যেমনটা আছে ঠিক তেমনটা পাবে। এরপরে আমরা বিক্রিয়া করে এই চারটা শঙ্কর অরবিটাল পাইলাম, এগুলো হচ্ছে 2 সাই অরবিটাল, ঠিক আছে? সাই অরবিটাল, এবং এখানে সবগুলো sp3 সংকরিত। এতটুকু। আর কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছো? হুম? এখানে এস অরবিটালেরটা তো বুঝিনি। বুঝি না। এস অরবিটাল, s অরবিটালটা কি বুঝো নাই? এখন যেটা আঁকছেন হুম, চারটা হুম, চতুস্তলকীয়, হুম। ওটার মধ্যে এস অরবিটাল তো কই? আমি তোমাকে এটাই এখন বলেছি, যে সংকরিত হওয়ার পরে এদের পরিচয়, আমি কি এখানে এস নামক কিছু লিখছি? এখানে না টু এস ওয়ান লিখছি, এখানে না টু পি এক্স ওয়ান লিখছি, এখানে না টু পি ওয়াই ওয়ান লিখছি, এস এখানে না টু অরবিটাল পি জেড ওয়ান লিখছি। ডাম্বেলাকার, এখানে সংকরিত হওয়ার গোলকাকার। শোনো, এখানে এস সংকরিত, অরবিটাল গোলকাকার হয়, তা তো তুমি বুঝছি। আমার কথাটা শোনো। সংকরিত হওয়ার আগে এটা হচ্ছে টু এস ওয়ান, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। সংকরিত হওয়ার পরে এটার পরিচয় হলো টু সাই ওয়ান, টু সাই টু, টু সাই থ্রি, টু সাই ফোর।
এগুলাকে আমরা এরকম আকারে লিখি। আমরা তো স্বাভাবিকভাবে 2s1কে গোলাকার লিখি, তারপর 2p(x1) কে আমরা x অক্ষের উপর ডাম্বেল আকার লিখি। এখানে কি আমরা কি ডাম্বেল আকার ফলো করছি? এটা কিন্তু ডাম্বেল আকার ফলো না। এই যে এটা একটা সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল, নিচে আরেকটা সংকরিত অরবিটাল, এগুলো সব এক একটা সংকরিত অরবিটাল। এগুলো সবার পরিচয় এসও না, এদের সবার পরিচয় পিও না, এদের সবার পরিচয় ডিও না, এদের সবার পরিচয় হচ্ছে 2 সাই। আমরা যেমনটা এখানে লিখি 2 সাই 2, একটা 2 সাই 1 দিলে একটা 2 সাই 2, একটা 2 সাই 3, একটা 2 সাই 4, মানে সংকরিত হওয়ার পরে সবার সব রকম শক্তি একই হয়ে যায়, তাই সবাই দেখতেও একই হয়। আমরা বললাম না এখানে আমরা বিভিন্ন সাইজের আলু নিলাম, বিভিন্ন সাইজের আলু নিলাম, বিভিন্ন সাইজে, একটা লম্বা, একটা গোল, একটা চ্যাপ্টা, বাট আমরা যখন আলুর ভর্তা বানাবো তখন এগুলোকে ম্যাশ করে সবগুলোকে গোলাকার করে বানালাম। আমাদের কাজই তো এটা, যেগুলা দেখতে ভিন্ন ভিন্ন সবগুলোকে আমরা একই সাইজে আঁকলাম। এখানেও আমরা সেমভাবে এই যে এটাকে আমরা এই সাইজে করলাম, সবগুলো দেখতে একই রকম মনে হচ্ছে না, কারণ তাদের শক্তিও সেম। বুঝতে পারছো? এখানে এস অরবিটাল বিদায় তোমাকে গোলাকারে কিছু দিতে হবে, বিষয়টা এমন না। ওকে, প্রশ্নের উত্তর পেয়েছো তুমি? হ্যাঁ। ওকে, মাহি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। শাওন, জান্নাতুল নাইম? ওকে, জান্নাতুল নাইম না মেহবুবা ফাতেমা? জান্নাতুল নাইম তোর বোনের নাম, মেহবুবা ফাতেমা, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে দেখো আমরা সংকরায়ন করছি, হ্যাঁ, সংকরায়নের মধ্যে স্বাভাবিক এভাবে 3 লাইন লিখে যাবা, এরপরে চিত্রগুলো আঁকবা একটা এস অরবিটাল, মানে তোমাকে যা যা বলছে তা তা, এখানে সবগুলো আমার মুখস্থ করি আর কিছু নাই। আমরা 2s1, 2px1, 2p1, 2pz1 দেখে দেখে আঁকলাম, এই যে দেখে দেখে আঁকলাম। দেন আমরা সংকর অরবিটালগুলো চতুস্থলকীয় গঠন, কারণ sp3 এর ক্ষেত্রে গঠনটা কেমন হবে? চতুস্থলকীয় হবে, ঠিক আছে? সবগুলো sp3 সংকরিত। এখন আমরা বিক্রিয়াটা ঘটাবো, কারণ আমাদের কি বলছে মিথেন অণুর গঠন না, মিথেন অণুর এখন কার্বনের সংকরিত অরবিটাল তুমি পেয়ে গেছো। কার্বনের গঠনটা কেমন হলে? তাহলে কার্বনের সেন্ট্রাল পরমাণু, কার্বনের গঠনটা হলে এমন, অনেকটা সংকরিত অরবিটাল এমন হইলো, ঠিক আছে? সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন আছে, সবগুলোতে কয়টা কয়টা? একটা একটা করে ইলেকট্রন আছে। এখন কি করবা? হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন বিন্যাস কয়টা? 1s1, তার মানে একটা। এস অরবিটাল কেমন হয়? গোলক আকৃতির হয়, তাই না? এই যে এস অরবিটালগুলো এখানে তোমার ইলেকট্রনটা এখন শেয়ার করতে পারবে। এই যে এস অরবিটাল তার একটা ইলেকট্রন শেয়ার করলো, এদিকেও একটা এস অরবিটাল ইলেকট্রন শেয়ার করলো, মানে মুখোমুখি শেয়ার করলো, তার মানে এটা কি সিগমা না পাই? মুখোমুখি বা সামনাসামনি হলে সিগমা, মনে আছে? মুখোমুখি বা সামনাসামনি হলে কি বললাম? সিগমা। তাহলে এটাও মুখোমুখি শেয়ার করলো, তাহলে এটাও হলো সিগমা। তাহলে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, মাঝখানে একটা কার্বন, তাহলে CH4 অণু গঠন হইল। তাহলে এখন এই যে আমাদের যেটা তোমার এখানে স্বাভাবিকভাবে এটা তোমার 2s1, 2py1, 2pz1, 2p, এখানে 4টা ইলেকট্রন ছিল না, স্বাভাবিকভাবে কার্বনের হাতে এরকম 4টা লিখি না, তাহলে 4 হাতে 4টা ইলেকট্রন এভাবে আমরা বলেছি এতদিন শেয়ার করে আসছে, বাট এটা এভাবে শেয়ার করতে পারে না। এটা সমশক্তি অরবিটাল হওয়ার পরে দেন হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে তারা ইলেকট্রনটা শেয়ার করে, বুঝতে পারছো? সিগমা বন্ধনের মাধ্যমে এখানে মুখোমুখি ইলেকট্রনটা শেয়ার হয়, তাই এটাকে আমরা বলবো সিগমা বন্ধন। বুঝতে পারছো কি টোটাল? এটাই হচ্ছে আমাদের টোটাল সামগ্রিক প্রসেস। ওকে, তাহলে এখানে আমাদের মূলত এই বিষয়গুলো এখানে দেখিয়েছে যে কার্বনের sp3 সংকর মিথেন অণু গঠনটা দেখো, এই যে এখানে এরপরে তোমার হাইড্রোজেন দিয়ে একে একে দেখাইছে, এই যে হাইড্রোজেন দিয়ে একে একে দেখাইছে, একে একে দেখাইছে, দুইটা ডট মানে কি? দুইটা ইলেকট্রন শেয়ার করছে ইলেকট্রনটা, ঠিক আছে? এই যে এটা sp3 সংকরিত, এটা sp3 সংকরিত, এটা sp3, এটা sp3 সংকরিত, দেন হাইড্রোজেনটা 4টা হাইড্রোজেন শেয়ার করছে, এভাবে করে মিথেন অণুটা গঠিত হয়েছে, এটাই। এবং তাদের মধ্যবর্তী কোণটা কত? 109.5 ডিগ্রি, এটাই গেল। তাহলে 2psi1, 2psi3 এভাবে করে গঠিত হলো, ঠিক আছে? এবার আসো আমরা sp2 সংকরিত অরবিটালটা দেখব। sp2 সংকরিত অরবিটালের মধ্যে আমরা তাও সেম প্র্যাকটিস করব একবার। sp2 সংকরণে আমরা bcl3 এর গঠনটা দেখব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা 1s2, 2s2, 2px1 এভাবে করে করব, বাট আমরা তাকে কি করব? উত্তেজিত করব, উদ্দীপিত করব। 2s1, 2px1, 2py এর মধ্যে আনবো, 2pz তো 0 আছে, এখানে আর কিছু করার নাই। সংকরিত অবস্থায় হবে 2 1s2, 2psi1, 2psi2, 2psi3 1, ঠিক আছে? এরপর আমরা সংকরিত অরবিটাল 3টা লিখব, দেন ক্লোরিনের সাথে ইলেকট্রনটা শেয়ার করাবো। ওকে, তাহলে আমি দেখো
দেখো আমি একদম তোমাকে চিত্র সহ আরেকবার করাই দিই। তাহলে আমরা এখন BCl3 গঠন করব। তোমাকে কি বলছে? BCl3 তুমি গঠন করো, ঠিক আছে? BCl3 তুমি সংকরণের মাধ্যমে গঠন করে দেখাও। তাহলে ফার্স্টে কি করবা? কেন্দ্রীয় পরমাণু যেটা বোরন আছে, বোরনের ইলেকট্রন বিন্যাস আগে সারো। বোরনের কত? বোরন 5 না? তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p1। 2p1 মানে 2px1 আর কি, তাই না? 2px1 হবে মূলত। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বোরনকে উত্তেজিত করতে হবে। বোরনকে উত্তেজিত করলাম, এটা 1s2 2s1 হয়ে যাবে, 2px1 হয়ে যাবে, 1s1 থেকে বাকি একটা ইলেকট্রন 2py1 এ গিয়ে জুড়ে এখানে বসবে। আর 2pz তো এখানে আর কোনো ইলেকট্রন নেই, 2pz 0 থাকবে। তাহলে লাস্ট সেল এখন বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা না? তার মানে এখানে একটা s অরবিটাল আছে, 2টা p অরবিটাল আছে। একটা s অরবিটাল এবং 2টা p অরবিটাল মিলে sp2 সংকরণ ঘটবে। এখানে কোন সংকরণ ঘটবে তাহলে? sp2 সংকরণ মূলত আমরা এখানে দেখতে পাবো। বুঝে গেছে? sp2 সংকরণের পরে এখানে সংকরিত অরবিটাল কি কি পাবা তাহলে? সংকরিত অরবিটালগুলো কি কি পাবা? সংকরিত অরবিটাল সংকরিত অবস্থায় হচ্ছে 1s2, আর এটা হয়ে যাবে 2psi1 2psi2 2psi3। ইলেকট্রনগুলো দিতে ভুলবা না, এখানে 1 এখানে 1 এখানে 1। এটা দিতে বলতেছি, এখানে তোমরা ভুল করে এই জায়গাটাতে, আমরা সেই জন্য এমনভাবে আমি দিতে বলতেছি। কারণ অনেক সময় দেখবে ইলেকট্রন জোড়ায় আছে এই জায়গায়, তখন কিন্তু ভুল হয়ে যায়। যখন আমরা ব্যতিক্রমগুলো পড়বো তখন এই সমস্যাটা দেখা যাবে। এই জন্য সিরিয়ালি লিখে যাও 2psi1 2psi2 2psi3। যেহেতু আমরা এখানে sp2 সংকরণ করব, একটা s অরবিটাল 2টা p অরবিটাল, তো আমরা 3টা অরবিটাল পাবো না? এই যে 2psi1 2psi2 2psi3, 3টা তো পাইছি, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের লেখা। তাহলে এই 3 লাইন তুমি সবসময় লিখবা। একটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় সংকরিত অরবিটাল। এখন আঁকবা কিভাবে? দেখো আমরা বলেছি sp2 এর জন্য চিত্রটা কেমন হবে? sp2 এর জন্য সংকরিত অরবিটালগুলো কেমন হয়? তোমার একটা ত্রিভুজের যে 3 কোণের দিকে তোমার প্রসারিত অরবিটালগুলো। তাহলে দেখো এটা সমতলীয় ত্রিভুজ আকার, এই যে এরকম অনেকটা, সরি এরকম তো এইরকম অনেকটা, ঠিক আছে? মানে এটা দিয়ে তুমি একটা ত্রিভুজ মেক করতে পারবে। ত্রিভুজ আঁকার দরকার নেই, বাট এরকম হবে আর কি। হ্যাঁ, একটা ত্রিভুজের 3 কোণের দিকে প্রসারিত অবস্থায় তুমি পাবা এটাকে। তাহলে এই যে 3টা অরবিটাল, এটা কি sp2 সংকরিত, এটা কি sp2 সংকরিত, এটা কি sp2 সংকরিত। বুঝে গেছে? তাহলে এগুলো সব 2psi1 2psi2 2psi3। এখানের মধ্যে দেখার বিষয় না যে s কোনটা p কোনটা, এখানে আর sp পরিচয় কোনো নাই। এর পরিচয় হলো যে এটা একটা তোমার সংকরিত অরবিটাল, যেটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, ঠিক আছে? sp2 সংকরিত। এখন sp2 সংকরিত আমাদের অরবিটালে কি গঠন? আচ্ছা, cl3 দিতে হবে, bcl3। এখন bcl3 এর মধ্যে ক্লোরিন দিবা তুমি। কয়টা ক্লোরিন? 7টা। 3টা ক্লোরিন দিতে হবে। 3টা হাত খালি না? তাহলে 3টা হাতের মধ্যে 3টা ক্লোরিন এসে ইলেকট্রন শেয়ার করবে, কারণ সবগুলোতে এখন ইলেকট্রন এখানে বিজোড় অবস্থা আছে না? তাহলে দেখো এখন আমরা ক্লোরিন পাইলাম। এটা হচ্ছে তোমার ক্লোরিনের মধ্যে তোমার সংকরিত বোরন, হ্যাঁ, বোরন। এটা একটা এখানে সবগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে। তার মানে এখন এগুলো সবার শক্তি সমান, সংকরিত। তাহলে এখন এরা বন্ধন গঠনে যাবে। কার সাথে যাবে? ক্লোরিনের সাথে। ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো তো, ক্লোরিন 17, লাস্টের ডিটারমিনেন্ট কয়টা? 1s2 2s2 2p6 3s2 3p5, ঠিক আছে? 3p5। তার মানে লাস্টে আমাদের দেখো, লাস্টে হচ্ছে তোমার মূলত 3px 3py 3pz। তাহলে এখানে হবে 2টা, এখানে হবে 2টা, এখানে হবে একটা, মূলত 5টা ইলেকট্রন, তাই না? এখানে একটা একটা 2টা ফিল আপ করে মোটা আগে একটা একটা ফিল আপ করবে, দেন এখানে 2টা যাবে। তার মানে আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি লাস্ট শক্তি স্তরে তার ইলেকট্রন আছে একটা, জাস্ট একটা ইলেকট্রন আছে। তার মানে এখানে সর্বশেষ শক্তি আছে 7টা ইলেকট্রন, বাকি দরকার কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন ফিল আপ করতে পারলে তার অষ্টক ফিল আপ হয়ে যাবে। যেখানে আমরা মূলত দেখলাম এখানে লাস্টে যে 3pz অরবিটাল আছে, এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, এবং ওই একটা ইলেকট্রনের সাথে জোড় গঠন করতে পারলে এটা মূলত 8টা হয়ে যাবে, তাই না? এখন এটা 3p অরবিটাল কেমন হয়? p অরবিটাল ডাম্বেল আকার হয় কিন্তু এমন। সো তোমাকে এখানে চিত্রটা আঁকার সময় ডাম্বেল আকার ফর্ম করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ডাম্বেল আকার ফর্ম করে ক্লোরিনটা আঁকবো। জাস্ট লাস্ট অরবিটালটা আঁকতেছি। এই যে একটা ইলেকট্রন শেয়ার করলো, এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবে না। একটা ইলেকট্রন শেয়ার করলে এদিকেও এখানে আঁকতে পারবো, এখানে তো এটা আঁকতে যাবে। সেমভাবে এখানে ডাম্বেল আকার ফর্ম করো। একটু হোল্ড করো। আসসালামু আলাইকুম আমির ভাই। আলহামদুলিল্লাহ, কী অবস্থা তোমার? হ না, সমস্যা নাই, ক্লাস লুজ যদিও, তবে 2 মিনিট হোল্ড করছি। ক্লিয়ার? হ্যাঁ।
আচ্ছা, এখন আমরা যদি আরেকটা দেখি, এই যে ইথাইন অণুর গঠনটা দেখলে মানে এসপি সংকরণটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো আমি এটা দেখাই দিই, যদি এটা এসপি সংকরণের মধ্যে পড়েছে। এসপি সংকরণ দেখো, এসপি সংকরণ মানে কি তাহলে? এসপি সংকরণ মানে হলো যে তোমাদের একটা এস অরবিটাল একটা পি অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। বন্ধন গঠন মানে অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে। একটা এস অরবিটাল একটা পি অরবিটাল। তাহলে কার্বনের ইলেকট্রোবিন্যাস তুমি যদি করো, কার্বনের ইলেকট্রোবিন্যাস কত? 1s2 2s2 2p2। উত্তেজিত করবা 1s2 2s1 2px1 2py1 2pz1। এখন আমাদের কি বলেছে? তুমি এসপি সংকরণ করো, মানে এসপি সংকরিত করতে হবে, মানে এখানে একটা এস একটা পি অরবিটাল আসবে। তাহলে আমরা এখান থেকে একটা এস অরবিটাল নিব, যে কোনো একটা পি অরবিটাল তুমি নিতে পারো। আমি 2px1টাই নিয়ে নিলাম। তাহলে এই দুটার মধ্যে আমরা সংকরণ ঘটাবো। তাহলে সংকরিত অরবিটালগুলো কী কী লিখবা? 1s2টা লিখে দেখবে, এটা হচ্ছে 2ψ1, এটা হচ্ছে 2ψ2, আর লিখতে পারবে না, বাকি সবগুলো ঠিকঠাকভাবে রেখে দাও। 2py1কে ঠিকভাবে রেখে দাও, 2pz1কে ঠিকভাবে রেখে দাও। এগুলো কিন্তু কাজ আছে, এগুলো পরবর্তীতে পাইবন্ধন গঠন অংশগ্রহণ করবে। এগুলো সংকরণে নিচ্ছ না তার মানে এই না যে তারা কিন্তু তোমার কিছু করবে না, এগুলো কিন্তু ঠিকই পাইবন্ধন গঠনে চলে যাবে। তাহলে এখানে এগুলো গেল। এভাবে দেখো সংকরণ অরবিটালটা কীভাবে মধ্যে হবে? সিএইচ সিএইচ, তার মানে দুইটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে হবে। কার্বন দেখো আগে নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করবে, দেন দেখি একটা হাইড্রোজেন, এটি একটা হাইড্রোজেন, এভাবে ইথিলিন যেটা ইথাইন অণু গঠন করলো। তার মানে আমরা জানি এসপি এর মধ্যে বন্ধনটা কেমন হয়। এবার এসপি এর মধ্যে এটা কেমন হয়? এটা হচ্ছে তোমার সরলরৈখিক না? এসপি এর আকৃতিটা কেমন হয়? এসপি এর আকৃতিটা হবে তোমার সরলরৈখিক, তাই না? এসপি এর আকৃতিটা কেমন হবে? এসপি এর আকৃতিটা হবে সরলরৈখিক। তাহলে আমাদের এটা হচ্ছে মূলত এসপি অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে মূলত এসপি সংকরিত অরবিটাল। তো এখানে যেহেতু দুইটা কার্বন, আমি দুইটা কার্বনের জন্য দুইটা এসপি সংকরিত অরবিটাল আঁকি। এটা একটা এসপি সংকরিত, এটা একটা এসপি সংকরিত। এখন কী হবে? দুটার মধ্যে নিজেদের মধ্যে ওভারল্যাপ হবে, তাই না? আগে সরাসরি একবার মুখোমুখি একবার ওভারল্যাপ করে ফেলবে, দুইটা মুখোমুখি ওভারল্যাপ করে ফেলবে একটা, এই যে করে ফেললো, ঠিক আছে? বাকি এখানে যে এদিকে একটা আছে না অরবিটাল, এই অরবিটাল হচ্ছে তোমার একটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করবে, একটা সিগমা বন্ড হলো। এদিকে একটা এই হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করলে এদিকে একটা সিগমা বন্ড হলো। তাহলে মাঝখানে একটা কার্বন, দেখো আমি যদি আঁকি আস্তে আস্তে, মাঝখানে একটা কার্বন, এটা হচ্ছে কার্বন, এই যে সরি, এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে একটা কার্বন, মাঝখানের মধ্যে একটা বন্ধন হইলো, এদিকে একটা হাইড্রোজেন বন্ধন হইলো, এদিকে একটা হাইড্রোজেন বন্ধন হইলো, এগুলো সব সিগমা বন্ড। এখন এই বিক্রিয়াটা কিন্তু এখানে তোমার অরবিটাল সংকরণের মধ্যে যে বন্ধন, এগুলো কিন্তু শেষ। এখন তুমি কিন্তু একটা কাজ করে ফেলছো, এখানে দুইটা অরবিটাল ইতিমধ্যে রেখে দিছো, একটা হচ্ছে 2py1 2pz1, এগুলোকে সিঙ্গেল অবস্থায় রেখে দিছো, যেগুলোকে সংকরণে না নয়। এখন এগুলো কি বসে থাকবে? নিশ্চয়ই না, এগুলো তো এখানে থাকবে, বাট একটু ভিন্ন কালার করে দাও, আমরা বুঝতে সহজে বোঝা যাবে। ব্যবহার করে দিই, দেখো এখানে কিন্তু এরকম করে থাকবে এগুলা। এটাকে এটা দিলাও, তুমি মনে করো এটা আমি দুটা ডাম্বেল মিলে, এখন এগুলাকে তুমি তো আবার স্বাভাবিক আকারে দিতে হবে, কারণ এটা কি তোমার, এটা কি তুমি লিখছো 2py1 না? এই যে দেখো এটা কিন্তু সংকরিত অরবিটাল না, সংকরিত অরবিটাল না হয় এটাকে তুমি পি অরবিটাল কেমন হয় ডাম্বেল আকার না, তাই এরকম করে দিতে হবে, বুঝতে পারছো? মানে এখানে আবার দুইটা ডাম্বেল মনে হচ্ছে, এর মানে না যে একটা, বাট এগুলো কি ফারজানা ইসলাম যেটা কনফিউজড হয়ে গেছিলো, এখানে 2ψ1 কিন্তু দেখতে একই, বাট 2py1 এর সাথে 2ψ1 মিলাইতে পারবে না, 2py1 কিন্তু ভিন্ন রকম, আমাদের যেটা স্বাভাবিক তার আকার এটাই দিতে হবে। আর এটা মনে করি যে 2pz, তাহলে এটা হচ্ছে আবার 2py, এটা মনে করি যে 2pz। এখন এদের মধ্যে পার্শ্ববন্ধন হবে, এই যে যেগুলো আর আছে এদের মধ্যে একটা পার্শ্ববন্ধন হবে, যেগুলো আর আছে, মানে আমি উপরে নিচে দুই দিকে দেখাচ্ছি বন্ধনটা। আর এটা হচ্ছে যেটা এরকম আছে, এদের মধ্যে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন। তাহলে আলটিমেটলি কয়টা বন্ধন হলো? এই যে উপর একটা, মানে টোটাল দুইটা আর কি, দুইটার জন্য দুইটা বন্ধন হবে। তাহলে এখানে একটা সিগমা, মাঝখানে একটা, বাকি দুইটা পাই হয়ে গেল, বাকি দুটো কি হলো? পাই। এভাবে সি ডাবল ট্রিপল বন্ড এইচ এইচ, এই যে ইথাইন অণুটা গঠিত হয়। এভাবে এসপি সংকরণের মাধ্যমে ইথাইন অণু গঠিত হয়। তো এটাই হচ্ছে আমাদের সংকরায়ন আর কি। হ্যাঁ, আমরা আজকেও জাস্ট অল্পটুক দেখলাম। এরপরে তোমরা BCl2টা দেখতে পারো। BCl2 বেরিলিয়াম ক্লোরাইডটা সেম, এখানে একটা অরবিটাল আছে, অরবিটালের মধ্যে এখানে আছে তোমার একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। হ্যাঁ, তো আমাদের এই জায়গাটাতে আমাদের হচ্ছে তোমার এখানে বেরিলিয়ামের মধ্যে তোমার এখানে সংকর অরবিটাল আছে, এগুলা 3p ক্লোরাইড BCl2, এগুলো আমরা করাবো, সমস্যা নেই, এগুলো আছে তো আমরা করাবো। ইথাইনটা আমরা ইতিমধ্যে দেখছি, এটা দেখছি যে দেখো এখানে দুইটা বন্ধন না, দুইটা বন্ধন হয়েছে, এগুলো পাই বন্ধন সব, আর মাঝখানে একটা সিগমা যেহেতু সরাসরি হয়েছে। আমার এটা রেকর্ডেড আছে, তোমরা চাইলে এগুলো দেখে দেখে নিজেরাও একটু প্র্যাকটিস করো। আমরা নেক্সট দিন 3.10 মানে সংকর অরবিটালের সমযোজকের আকৃতির সম্পর্কে এগুলো নিয়ে পড়বো বিস্তারিত, এগুলো সব প্র্যাকটিস করবো। BCl2 BCl3 CH4 ইতিমধ্যে দেখলাম, অ্যামোনিয়া দেখতে হবে, পানি দেখতে হবে, PCl3 PCl5, এগুলো সব
সব দেখলে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা সিকিউ দিকে আবার প্র্যাকটিস করব এই বিষয়গুলো একদম ঝরঝরা হয়ে যাবে। মূলত আমরা এগুলো অনেক বেশি মানে করবো, তো তাই ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আজকে মোটামুটি কিছুটা যদি ক্লিয়ার হয়ে থাকে, মোটামুটি তোমার আস্তে আস্তে হচ্ছে, পরবর্তীতে আমরা আরও বেশি কী হলো, আরেকটু দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বলো কার কোনো সমস্যা থাকলে বলতে পারো।